আবরাজ তোমাকে ভালোবাসে না। ফিজা ট্রিনার কথায় হাসে, চমৎকার সেই হাসি, দারুণ লাগে তো মেয়েটাকে হাসলে। আবরাজের সামনে ও নিশ্চয়ই এভাবেই চমৎকার করে হাসে। আবরাজ কি তখন মুগ্ধ হয়? অবশ্যই হবে। এমন আগুন সুন্দরী বউ হওয়ার পর থেকে তো আবরাজ পরনারীর কাছেই যায় না। ট্রিনার হিংসে হয়। ফিজা ফুল নেয়, কথা বলে না। সাদা সাদা কয়েকশো হবে একটা সাদা পলিথিনে নিয়েছে, সেটা একজন গার্ডের হাতে রয়েছে। ট্রিনার কথার জবাব দিল, জানি, ছেড়ে দাও ওকে। ফিজা গাড়ির দিকে হাঁটা ধরে। ট্রিনা পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল। ফিজা একবার তাকায় না মেয়েটার দিকে, বরং হাঁটতে হাঁটতে শক্ত কণ্ঠে জানালো, কখনো না। ফুল কেন নিচ্ছ? ফিজা এবার দাঁড়ালো। গাড়ির কাছাকাছি চলে এসেছে তারা। ফিজা ফুলগুলোর দিকে তাকিয়ে এবার ট্রিনার দিকে তাকালো। মুস্কি হেসে বলল, একটা স্পেশাল নাইট অ্যারেঞ্জ করে সারপ্রাইজ দিতে চাচ্ছি আমার হাজবেন্ডকে। হাসালে। আবরাজ খান কখনো তোমায় ছুঁয়ে দেখবে না। ফিজা দম ফাটা হাসি ফেলে। রাস্তা না হলে ঠিকই হেসে নিত। ট্রিনা কি জানে আবরাজ খান ফিজাকে ঠিক কতটা চায়? ধারণা আছে মেয়েটা কি সত্যি পাগল? ফিজা ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে বলে উঠল, আচ্ছা তোমার নাম্বারটা দিয়ে যাবা? ওয়াই? ট্রিনার গা জ্বলছে রাগে। ফিজার হাসি মেয়েটার কাটার মতো শরীরে বিচ্ছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। ফিজা কনফিডেন্সের সাথে জানালো, রাতে প্রমাণ পেয়ে যাবা ছুঁয়ে দেখেছে কিনা। চ্যালেঞ্জ করছো? ধরে নাও। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে পাশে একজন গার্ড। ফিজা ফিসফিস স্বরে বলল। ট্রিনা কিছু ভেবে বলে উঠল, ওকে ডান। ফিজা গাড়িতে বসে বাঁকা হাসে। ট্রিনার সামনে দিয়ে সাই সাই করে গাড়িটা চলে গেল। এটা আবরাজের নতুন কার। যখন কিনেছিল তখন ট্রিনা জানতে চেয়েছিল এটা কার জন্য। তখন আবরাজ তাকে জানিয়েছিল স্পেশাল কারোর জন্য। স্পেশাল পার্সনটা যে ফিজা, ট্রিনা কল্পনা করেনি। জানলে তখনই আগুন লাগিয়ে দিত গাড়িতে। আগুন শব্দটা মাথায় আসতে ট্রিনার চোখ দুটো উজ্জ্বল হলো, সাথে সাথে নিজের বাবার কাছে কল লাগালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিজা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ভেসে আসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন। আবরাজ বসে আছে লিভিং রুমে, গায়ে তখনও রাতের পোশাক। ফিজা এক গ্লাস পানি চাইল একজন সার্ভেন্টের কাছে। তারপর আবরাজের পাশে গিয়ে বসলো। সব সময়ের তুলনায় আজ একটু গা ঘেঁষে বসলো। মিহি স্বরে জানালো, একটু তো বাইরে। সার্ভেন্ট পানি দিতে এসেছে। আবরাজ হাতের ইশারা করতে মহিলা চলে গেল। আবরাজ বউয়ের পানি খাওয়া শেষ হলে নিজের হাত থেকে পানির গ্লাস নামিয়ে সেন্টার টেবিলের ওপর রাখলো। আলতো করে কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলে উঠল, না বলে যাবা না, ভয় হয় আমার। ফিজা ভুরুজোড়া কুঁচকে নিল। এত ভালো হলো কবে থেকেই পুরুষ? কত সুন্দর নরম হয়ে কথা বলছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ফিজা স্পষ্ট ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি ভয় পান? তোমাকে নিয়ে হয়। আবরাজ বাচ্চাদের মতো বউকে জাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলল। ফিজা ফোঁস করে দম ছাড়ে, বলল, যান ফ্রেশ হয়ে আসুন, নাস্তা আমি বানাচ্ছি। যাবা না? পাগলামি করেন আবার। এটাই, যাবা না তুমি? রুমে এসো। আবরাজ স্থির কণ্ঠে বলে। ফিজা নাক মুখ কুঁচকে বলে উঠল, কি করব আমি গিয়ে? আমাকে দেখবে, আপনার মতো অসভ্য নই আমি। বলতে বলতে ফিজা আবরাজকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আবরাজ নিজেও বউকে ছেড়ে দিয়ে বউয়ের পেছন পেছন এলো। যান ফ্রেশ হতে। আবরাজ ঘাড় নেড়ে ওয়াশরুমে চলে গেল। ফিজা আবরাজের কাপড় নামিয়ে বিছানায় রাখে, এরপর বিছানা গুছিয়ে রাখলো। আবরাজ ততক্ষণে বেরিয়ে এসছে। ফিজা বলল, আপনি রেডি হয়ে নিন, বসো তুমি। আবরাজ টাওয়াল দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে। ফিজা বসলো বিছানায় পা তুলে। আবরাজ ফিজার সামনে রেডি হলো। ফিজা এদিক ওদিক তাকায়, নিজের লজ্জা আড়াল করে। অথচ সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার বিন্দু পরিমাণ লাজ লজ্জা নেই। আবরাজ নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এসে ফিজার সামনে দাঁড়ালো। ঝুঁকে ফিজার হাত দুটো মাথার উপর রেখে বলল, চুল ঠিক করে দাও। সিল্কি চুল, ঝরঝরে। এগুলো ছুলে ফিজার অদ্ভুত ফিলিংস কাজ করে। একটু টেনে দিতে ইচ্ছা করে, হাত বুলিয়ে দিতে মন চায়। ফিজা কখনো এসব ভেবে চুল টেনেও দিয়েছে বুঝতে পারেনি মেয়েটা। গলায় চিনচিন ব্যথার অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে দাঁত খিচে রইল। বলল, আবরাজ, সকালে না বলে বাইরে যাওয়ার পানিশমেন্ট। আবরাজ ছেড়ে দিয়ে সেখানে আঙুল ছুঁয়ে দিতে দিতে বলে। ফিজা ব্যথায় চোখ মুখ অন্ধকার করে রেখেছে। আবরাজের সেদিকে খেয়াল নেই। সে লাল হওয়া ফিজার সেই গলায় তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। ফিজা ধাক্কা দিতে আবরাজ কয়েক কদম পিছিয়ে গেল। ফিজা হাত দিয়ে চেপে ধরে গলায় জখম হওয়া জায়গাটা। কাটেনি, তবে দাঁতের সংঘর্ষে জ্বলছে এখন। ফিজা বিরক্ত হয়ে উঠে বলল, খুব বাজে আপনি আবরাজ। এটা নিয়ে কিভাবে এখন আমি বাইরে যাব? যাবে না, আমার সামনে থাকবে। আবরাজের কল আসে। ফিজার দিকে তাকিয়ে আবরাজ কলটা কেটে দিল। তারপর খুব তাড়া দেখিয়ে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা তেমন পাত্তা দিল না। যেহেতু ওর মাথায় অন্য প্ল্যান ঘুরছে, সেক্ষেত্রে আবরাজ বাইরে থাকলে সব গুছিয়ে নিতে সুবিধা হবে। সাব্বির আবরাজের পেছন পেছন দৌড়াচ্ছে। আবরাজ হাঁটছে। একটা সুন্দর প্লেসে কিছু কালো পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। একজন লোক সেখানে নিচে পড়ে কাতরাচ্ছে, অথচ কেউ একটুও দয়া মায়া দেখাচ্ছে না। দেখাবে কি? তারাই তো একটু আগে লোকটাকে গণধোলাই দিয়েছে। রিজন কি? আবরাজ খানের সুগন্ধি ফুলের দিকে নজর দিয়েছে। সাব্বির জানে এখন তার স্যার এটাকেও মেরে ফেলবে।
কেন যে ওরা জেনে শুনে বসের সাথে লাগতে আসে ভেবে পায় না সাব্বির। আবরাজ এসে ছেলেটার সামনে দাঁড়ালো। তারই লোক ছেলেটা, বিশ্বাসঘাতক। ছেলেটা আবরাজকে দেখে কোনো রকম চোখ দুটো বন্ধ করে আবার খোলে। আবরাজ একজন গার্ডকে ইশারা করে কিছু বলল। গার্ড দুজন এসে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গেল। সাব্বির অবাক হলো, হসপিটালে পাঠিয়েছে আবরাজ খান ছেলেটাকে। অবিশ্বাস্য। আবরাজ নিজের রিভলভারটা কোমরে গুজে সাব্বিরের কাঁধে হাত রাখে, বলল, ওর বউ আছে, সেজন্য বেঁচে গেল। সাব্বির কিছু বোঝে না, ফ্যাল করে তাকিয়ে থাকে আবরাজের দিকে। স্যার, ম্যাম ত্রিনা ম্যামের সাথে দেখা করেছে। ত্রিনা এসেছিল? আবরাজ সিগারেটের ধোঁয়া উঠিয়ে বলে। সাব্বির সাথে সাথে জবাব দেয়, ইয়েস স্যার। কিছু সময় চুপচাপ থাকে আবরাজ। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনে কিছু একটা দেখছে আর হাসছে। হাসতে হাসতে একসময় আবরাজ বলে উঠল, মেয়েটা বড় নির্লজ্জ সাব্বির। স্যার, একটা বিহিত করা জরুরি। ম্যামকে আপনার বিরুদ্ধে বলতে দাও। আমার সুগন্ধি ফুল আমাকে বিশ্বাস করে। দেখো না, আমার সব ইনফরমেশন কালেক্ট করলেও ওকে ছেড়ে আসার রিজনটা ছেড়ে গিয়েছে। চাইলেও এটাও বের করতে পারতো। আবরাজ উজ্জ্বল মুখে বলল। সাব্বির তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বলে উঠল, আপনার কি উচিত নয় স্যার ম্যামকে সব বলে দেওয়া? বলবো। সাব্বির আবরাজের কথায় অসন্তুষ্ট হলো। আবরাজ গাড়িতে বসে। সাব্বির সামনের সিটে বসবে। সাব্বির গাড়ির দরজা খুলে বসতে বসতে বিড়বিড় করে, বলার জন্য আবার সময়টা না পান। মোটামুটি আবরাজ নিজের অনৈতিক কাজকর্ম প্রায় ছেড়ে দিয়েছে। সাব্বির নিজে তার সাক্ষী। মাফিয়া মানে কি খারাপ কাজ শুধু? ভালো কাজ কি হয় না তাদের দিয়ে? হয়। আবরাজ খানকে দিয়ে হয়। কত মেয়েকে যে বার ক্লাব থেকে নিজের ডলার দিয়ে ছাড়িয়ে এনেছে, সাব্বিরের কাছে সব হিসাব রয়েছে। তারপর যার যার দেশে পাঠিয়ে দিয়েছে। ফাতিহাকেও তো আবরাজ কিনেছিল। ফাতিহার কথা মনে পড়তে সাব্বির দৌড়ে বাড়ির ভেতরে গেল। আবরাজ অনেক আগেই বাড়িতে চলে এসেছে। আবরাজ নিজের কক্ষে প্রবেশ করে দেখলো বিছানায় অসংখ্য গোলাপের পাপড়ি, নিচের ফ্লোরে কালো সাদা বেলুন। সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রুমটা। চারদিকে ভুরুকুসকে আবরাজ তাকিয়ে দেখে। বউ কোথায় তার? নাই কেন? এসব দিয়ে কি হবে? বউ লাগবে তার। সুগন্ধি ফুল? সারা শব্দ নেই। আবরাজের ভুরুকুসকে এলো। ব্যালকনির দরজা চাপানো। কক্ষে মৃদু আলো আসছে সেটা দিয়ে। আবরাজ হাতের ব্লেজার রাখে সোফায়। এটা সব সময় বাসায় আসার পরপরই সার্ভেন্ট নিয়ে নিত, তবে এটা ফিজার পছন্দ নয়। অগত্য আবরাজ খান কি বউয়ের অপছন্দ হয় এমন কোনো কাজ করতে পারে? তাই বউ থাকলে বউয়ের কাছে দেয়, নয়তো নিজের রুমে নিয়ে আসে। ব্যালকনিতে ছিল ফিজা। ফিনফিনে একটা সাদা শাড়ি জড়িয়েছে শরীরে। আবরাজ অন্যদিকে না তাকিয়ে বউয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ঠোঁটে খয়েরি লিপস্টিক, এলোমেলো একটা খোপা বাঁধা। অল্প স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে মুখে। চমৎকার লাগছে ফিজাকে। আবরাজের ঘোর লেগে যায়। 2 কদম এগিয়ে গিয়ে ফিজার হাত টেনে বুকের কাছে নিল। বাঁ পাশে হাতটা ঠেকিয়ে ফিজার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা স্বরে বলে উঠল, দেখো তোমার নাম করছে না এটা? ফিজা হাসে। লজ্জা একটু নেই মেয়েটার। আবরাজ ফ্যাল করে তাকিয়ে বলে উঠল, একটা লজ্জা পাওয়া উচিত তোমার সুগন্ধি ফুল। আমি লজ্জা পেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো? ফিজা ভুরু কুসকে জিজ্ঞাসা করলো। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার জন্য আমি কন্ট্রোললেস। প্লিজ একটু লজ্জা পাও বউ। বউ। এই নিয়ে 2 বার আবরাজ ফিজাকে বউ বলে সম্বোধন করলো। একবার দেশে থাকতে আর আজ। ফিজা আবরাজের কথা অ্যাভয়েড করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ আবরাজ খান। আবরাজ এত সময় বউয়ের দিকে তাকিয়ে একবারও আশেপাশে দৃষ্টি বুলায়নি। অগত্য কিছু নজরে আসেনি। আবরাজের ভাবান্তর ঘটে না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে। আবরাজ জোর করে হাসার চেষ্টা করে বলল, তুমি এসব কখন করলে? আপনি জানেন না? ফিজা উল্টো প্রশ্ন করে। আবরাজ মনে মনে নিজেকে গালি দিল। একটু চমকানোর অভিনয় করা জরুরি ছিল, এখন ধরা না পড়লে হয়। আবরাজ মুখ গম্ভীর করে মুহূর্তে বলে উঠল, না, আমি কিভাবে জানবো? বাসায় ছিলাম নাকি আমি? আচ্ছা, আপনার চোখ অন্য কথা বলে। বাই দা ওয়ে, কেক কাটুন। আবরাজ কেক কাটে। বউকে কেক খাইয়ে দিতে গিয়ে বাঁধলো বিপত্তি। কি জ্বালা! বউয়ের খয়েরি রঙের লিপস্টিক রাঙানো ঠোঁট তাকে টানছে। একটু ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আবরাজ খান। সম্পূর্ণ কেক ফিজার মুখের ভেতর দিয়ে সাথে সাথে নিজের মুখ এগিয়ে নিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরল। ফিজা চোখ বড় বড় করে আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ নিজের কাজে ব্যস্ত। বউয়ের থেকে রেসপন্স না পেয়ে আবরাজ বিরক্ত হলো না। নিজে বউকে আদুরে স্পর্শ দিতে লাগলো। ফিজা শেষমেশ আবরাজের কাছে হার মেনে নিজেও রেসপন্স করলো। একে অপরের হাতে জখম অষ্টপুটের সেই অনুভূতির যা কেউ টের পেয়েও যেন পাত্তা দিল না। ফিজা আবরাজের থেকে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস টানে। আবরাজ বউয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ফিজা আজ যেন একটু বেশি বেসামাল হয়েছে। নিজের অনুভূতিরা ডানা ঝাপটাচ্ছে মনের মধ্যে। অষ্টপুটে হাত ছুঁয়ে মাথা তুলে সামনে তাকালো। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে বউয়ের লজ্জায় মিয়ে থাকা মুখের দিকে। ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে আছে চারদিকে। ফিজা হাতের উল্টো পিঠে সেগুলো মুছে নিচ্ছে। আবরাজের বউয়ের কাণ্ড দেখে দম ফাটা হাসি পেল। এ মেয়ে ম্যাচিওর! ইস, কেমন বাচ্চাদের মতো কাজ করছে দেখো। আবরাজ বউয়ের উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নিল।
ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে। ফিজার হাত ঠেকলো আবরাজের বক্ষে। আবরাজের ব্লেজারের নিচে সাদা শার্টের 3টা বোতাম খোলা, যার ফলস্বরূপ বুকের আকর্ষণীয় অংশ স্পষ্ট। একটা লোমহীন বক্ষ, অথচ দারুণ সুন্দর সেই স্থান। বুকের দিকের হাড়গুলো কেমন সুন্দর ভেসে আছে রসুনের কোয়ার ন্যায়। ফিজা একটা আঙ্গুল সেখানে ছুঁয়ে দিল, বলল, আপনি জানেন যাদের বুকে পশম থাকে না তাদের মায়া দয়াও থাকে না। আবরাজ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কে বলে তোমায়? মুরব্বীদের কথা। আবরাজ পাত্তা দিল না। বউয়ের আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে দেখে, কি চমৎকার সুদর্শন এই রমণী। আবরাজ খান কিভাবে এত সুন্দর বউকে ছেড়েছিল এত বছর। ইস, আফসোস হচ্ছে এখন। এত বছরের ঘাটতি কতদিনে বসাবে? বাসরটা দ্রুত সারতে হবে। আবরাজ বউয়ের ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, প্রচুর ঠান্ডা। ঠান্ডা তো হবেই, বাইরে তুষারপাত হচ্ছে। আর মেয়েটা শুধু একটা শাড়ি পরে। যদিও বাড়ির ভেতর তেমন একটা ঠান্ডা লাগে না, হিটার রয়েছে রুমে। বউকে ঝুঁকে কোলে তুলে পাশের সোফায় রাখলো আবরাজ। চারদিকে কাচের দেয়াল, বাইরে তুষারপাত হচ্ছে। কি সুন্দর মনোমুগ্ধকর সেই দৃশ্য। সমগ্র শরীর উষ্ণতা, শীতের মাঝেও গরমে শ্বাস ভারী হয়ে উঠছে দুজনের। অসহ্য ছোঁয়ায় কবজা করে ফেলে আবরাজ মেয়েটাকে। ফিজার রুহ অব্দি কাঁপে। একে অপরের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ বন্দী। আবরাজ মেয়েটার শাড়ির আঁচল ফেলে বক্ষদেশে হাত ছোঁয়াতে ফিজার মনটা কেমন করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো এই ছোঁয়ায় ভালোবাসা পাচ্ছে না সে, কিছুটা কামনা বাসনাও রয়েছে। সে এমন ছোঁয়া চায় না, সম্পূর্ণ পবিত্র ভালোবাসার একটা ছোঁয়া চায়। কামনা ভালোবাসার ঊর্ধ্বে নয়, তবুও মন সায় দিল না। অন্তিম মুহূর্তে এসে সে আবরাজকে আটকে দিল, বাধা দিল পুরুষটার কাজে। আবরাজ অবাক হয়ে তাকালো ফিজার দিকে। ফিজা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আজ আমার ইচ্ছে করছে না। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক মেয়েটার। আবরাজ শুধালো, হোয়াই? এটা আপনার, আমার, আমাদের ঘরে হোক। ফিজা চারদিকে তাকিয়ে বলে উঠল। আবরাজ বউয়ের এলোমেলো চুলে হাত চালায়, জানালো, এটাও আমার বাড়ি। আমি চাইছি না এখানে কিছু হয়। ভালো লাগে না আমার এখানে। আরেকবার একটা চুমুতো হতে পারে, তৃষ্ণা মেটেনি। ফিজা ভুরু জোড়া কুঁচকে নিল। হিসাব কষতে গেলে হিসাব মিলবে না। আবরাজ ঠিক কতবার তার অনুমতিবিহীন চুম্বন করেছে, অথচ এখন আবার ঢং করে অনুমতি চাইছে। ফিজা পাশের টেবিলে ফোনটার দিকে তাকিয়ে চোখে হাসলো। আবরাজের কালো রঙের স্যুটটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। শার্টের বোতাম অর্ধেকের চেয়ে বেশি খোলা। ফিজা আবরাজের কলার টেনে ধরল। আবরাজ একটু অপেক্ষা না করে বউয়ের ওষ্ঠদয় আবার আঁকড়ে ধরল। সময় নিয়ে লম্বা এক অধর চুম্বনে লিপ্ত হয়ে রইল। কতক্ষণ সময় কাটলো। ফিজা ছুটাছুটি করতে আবরাজ বউকে ছাড়লো। নিজের ঠোঁটের কোনায় আঙ্গুল ছুঁয়ে বলে উঠল, ফার্স্ট ব্যাক করছি বাংলাদেশ। বাসরের জন্য রেডি হও সুগন্ধি ফুল। আবরাজ রুমে চলে যায়। ফিজা শোয়া থেকে উঠে বসলো, এলোমেলো শাড়ি ঠিকঠাক করে নিল। এরপর বসা অবস্থায় থেকে ফোনটা হাতে নিল। সাইড বাটনে চাপতে স্ক্রিনে ভেসে উঠল কেউ একজন কলে রয়েছে। ফিজা বাঁকা হেসে বলে উঠল, প্রমাণ নিশ্চয়ই পেয়েছ। আই হোপ এখনো একজন বিবাহিত পুরুষের পেছনে পড়ে থাকবে না। ওপাশের ব্যক্তির জবাবের অপেক্ষা না করে ফিজা লাইন কেটে দিয়ে গুনগুন করতে করতে রুমে চলে গেল। ফাতিহা ঘুমিয়েছিল। সাব্বির এসে বউয়ের পাশে কাত হয়ে শুয়ে পড়ল। ফাতিহার সাথে সাথে তন্দ্রা ছুটে গেল। চোখ মেলে সাব্বিরকে নিজের পাশে দেখে থতমত খেল কিছুটা। যদিও প্রায় এমন হয়, তবুও হঠাৎ ঘুম ভেঙে এভাবে নিজের কাছে কাউকে দেখলে স্বাভাবিকভাবে মস্তিষ্কে সেটা বুঝে নিতে সময় লাগবে। সাব্বিরের গায়ে তখনও বাইরের পোশাক, জুতো জোড়াও খোলেনি। ফাতিহা শোয়া থেকে উঠে আগে সাব্বিরের জুতা খুলে দিল, পায়ের মোজা খুলে সেগুলো রেখে এলো। সাব্বির ততক্ষণে শোয়া থেকে উঠে বসেছে। ফাতিহা জিজ্ঞাসা করলো, খাবার খেয়েছি, তুমি খেয়েছ? ফ্রেশ হয়ে আসুন, ঠান্ডা। সাব্বির নিস্তেজ গলায় বলল। ফাতিহার সাথে সাথে বলে উঠল, সারাদিন বাইরে ছিলেন। এরপর ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠালো সাব্বিরকে। সাব্বির ফ্রেশ হয়ে এলো 5 মিনিটের মধ্যে। বেরিয়ে এসে ফাতিহার পাশে বসলো। ফাতিহা বলল, আপু ভাইয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আজ। সুন্দর করে সাজিয়েছে সবকিছু, জানি আমি। ফাতিহা মুখ ভোতা করে নিল। বাসি খবর দিয়েছে সে। সাব্বির ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল। ফাতিহা মুখ ভেঙচি কেটে শুয়ে পড়ল। সাব্বির হাসতে হাসতে নিজেও শুয়ে জড়িয়ে ধরল বউকে। সেদিন রাতের পর আজ 3 দিন আবরাজ বাড়ি ফেরেনি। ফিজা চিন্তায় অস্থির। সাব্বির সব দিক সামলাচ্ছে। ফিজা বারবার করে জিজ্ঞাসা করেও কিছু বলছে না সাব্বির। এদিকে আবরাজের গোপন অ্যাসিস্ট্যান্ট জনের সাথেও কন্ট্যাক্ট করতে পারছে না ফিজা। চিন্তায় অস্থির মেয়েটা। রাত হলো, ঘুম হয় না, ছটফট করে রাত কাটে। মনটা বড্ড আবরাজ খান করে। একটু দেখতে ইচ্ছা করে, খেতে পারছে না ঠিকঠাক। এই যে রাতের খাবার এখনো রাখা টেবিলে। ফিজার আচমকাই কান্না পায়। অথচ আজ কত বছর হবে মেয়েটা কাঁদে না। স্বামী বিয়ের রাতে ছেড়ে এলো, তখনও কাঁদেনি মেয়েটা। সবকিছু সহ্য করে গিয়েছে। এত দূরে এসছে, যেখানে আপন একটা মানুষ নেই। সবকিছু ছেড়ে যার জন্য এত দূরে এলো, সেই মানুষটারও কোনো খোঁজ নেই। সাময়িক সময়ের জন্য সুখ এসেছিল কি, তবে তার কপালে স্থায়ী কেন হচ্ছে না?
সাধারণ জীবনটা কেন এলোমেলো হয়ে গেল আবরাজ খানের সাথে বাধা পড়ে। হ্যাঁ, সে এটাতে আবরাজ খানকে অপরাধী বানাতে পিছপা হবে না একটুও। কাঁদে না তবুও মেয়েটা। চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস টেনে চোখ খুলতে চমকে উঠল। তার পাশে হাঁটু গেড়ে বসা আবরাজ খান। ফিজা নিজের মনের ভুল ভেবে চোখ বন্ধ করে নিল, কিন্তু না, নিজের গালে শীতল হাতের স্পর্শে মেয়েটা শিউরে উঠল। স্বয়ং আবরাজ খান তার সামনে বসা। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো ফিজা। ঝট করে গলা জড়িয়ে ধরল আবরাজের। আবরাজ নিজেও মেয়েটার কোমর জড়িয়ে ধরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফিজা পা দিয়ে কোমর পেঁচিয়ে নিল আবরাজের। আবরাজ বউয়ের পাগলামিতে হাসলো। মেয়েটা তার জন্য অস্থির হচ্ছিল, চিন্তা করছিল। একটু আনন্দ হচ্ছে কি মনের কোণে? হ্যাঁ হচ্ছে। একটু সুখ সুখ অনুভূতি, ভালো লাগায় মন দুলিয়ে ওঠে। বউকে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল আবরাজ। বলল, আবরাজ খানের অনুভূতি সতেজ হচ্ছে সুগন্ধি ফুল। ফুলের সুবাস বুঝি আবরাজ খানের দোরগোড়ায় দাঁড়িয়ে এবার।